আজকের গল্প সেকেন্ড ইনিংস। মধু, তুই সত্যি এসেছিস? উফ, আমি ভাবতেই পারিনি তুই এবারেও আসবি শেষ অবধি। মধুরিমা ঢুকতেই ওর হাত দুটো ধরে বলল নিভা। মধুরিমা সামান্য চোয়াল ফাঁক করল। সত্যি ও যে শেষ অবধি এসে পৌঁছতে পারবে তা নিজেও ভাবতে পারেনি। অনেকবারই তো আসবে আসবে ভেবেছে, কিন্তু শেষ অবধি আর আসার মতো মনের জোরটুকু জুটিয়েই উঠতে পারেনি। তোর ওপর কিন্তু একটা গুরু দায়িত্ব আছে, ভুলে যাসনি তো? এই না না, আমিও সব পারবো না। মুহূর্তের মাঝেই ঘাবড়ে গেল মধুরিমা। এই চুপ কর তো, পারবি না আবার কি রে? তবে যাই বলিস ভাই, তোকে কিন্তু হেব্বি দেখতে লাগছে। কি ছিপছিপে রেখেছিস চেহারাটা, আর আমরা কেমন মোটা হাতি হয়ে গেছি। কি করিস রে? যোগা করিস নাকি জিমে যাস? ধুত, পাগল নাকি? কিছুই করি না, আসলে যা খাই কিছুই গায়ে লাগে না। আমার বর তো বলে যেমন কাকলাস টাইপ ছিলে তাই রয়ে গেলে। কোথায় যাই সব খাওয়া? পলকেই কেমন যেন অপ্রতিভ হয়ে গেল মধুরিমা। নিভা ওকে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই সামনে এসে পড়ল বুলবুলি। আরে আমাদের মধু না, তুই সত্যি এসেছিস? ও মা, কি মিষ্টি লাগছে রে। চোখে কাজল পরে ঠিক সেই কলেজের অষ্টাদশী মেয়েটাই লাগছে যেন। কে বলবে তুই 2 বছর আগেই শাশুড়ি হয়ে গেছিস? কি উত্তর দেবে মধুরিমা বুঝতে পারল না। আসলে নিজের সম্বন্ধে ভালো কথা শোনার অভ্যাস তো আর এখন নেই। নিভা আর বুলবুলি সরতেই মধুরিমা গিয়ে বসে পড়ল একটা চেয়ারে। চোখ বোলাচ্ছে ও চারপাশটাই। 2-1টা চেনা মুখ চোখে পড়ছে, আবার বেশিরভাগই অচেনা। এখনও মধুর বিশ্বাসই হচ্ছে না ও সত্যি এসে পৌঁছতে পেরেছে পুনর্মিলনের দরবারে। আসলে সবটাই বড্ড আচমকা হয়ে গেল তো। বছর 2 আগে সৃজনী মানে মধুরিমার মেয়ের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পরে সে মাকে উপহার দিয়েছিল একটা মোটা গাবদা মোবাইল, যেগুলোরই নাকি এখন নাম স্মার্টফোন। আমি এ ফোন কি ব্যবহার করতে পারবো? সসংকোচেই সেদিন মেয়েকে জিজ্ঞেস করেছিল মধু। নিশ্চয়ই পারবে মা, জোর দিয়ে বলেছিল সৃজনী। ওই শিখিয়ে দিয়েছিল মধুকে এই সব বাহারি ফোনের কায়দা কানুন, ইন্টারনেটের ব্যবহার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরও কত কি। ভাগ্যিস শিখিয়েছিল। সেই জন্যই তো মধু খুঁজে পেল পুরনো বন্ধুদের। নিভা, বুলবুলি, চৈতি, এদের সবাইকেই মধুরিমা খুঁজে পেয়েছিল ফেসবুক থেকেই। তারপর ওরাই ওকে যুক্ত করেছিল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার নাম পুনর্মিলন। এই গ্রুপে ওদের কলেজের অনেক পুরনো বন্ধুরা রয়েছে। এরা সবাই মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আড্ডা দেয়। নিজেদের ছোটোখাটো মন খারাপগুলো ভাগ করে নিয়ে মন হালকা করে। এক কথায় এই পুনর্মিলন হলো ওই গ্রুপের পুরনো বন্ধুদের জন্য খোলা আকাশের মতো। মধুরিমারও খুব ভালো লেগেছিল এই গ্রুপটাতে যুক্ত হতে পেরে। কিন্তু সমস্যাটা শুরু হলো অন্য জায়গায়। পুনর্মিলনের সব সদস্যরাই মাঝে মাঝে দেখা করে, মানে ছোট একটা গেট টুগেদার টাইপ। প্রতি 2 মাসে একবার আয়োজন করা হয় এই সাক্ষাৎ পর্ব। এই দিনটায় সব পুরনো বন্ধুরা একসাথে জড়ো হয়ে বসে দেদার আড্ডা মারে, মনের সব গ্লানি উগরে দেয়। মধুরিমা ওদের মাঝে যুক্ত হবার পর ওরা ওকেও বারবার ডাকতে শুরু করলো এই সাক্ষাৎ পর্বে। কিন্তু মধুরিমা কি করে যাবে? বিয়ের পর থেকে তো ও বরের সাথে ছাড়া একা সেভাবে কোথাও যায়নি। সব সময়ে রমেনের হাত ধরেই সব জায়গায় গেছে। ওই জন্যই তো রমেন ওকে প্রায়ই বলে, ধন্যী মহিলা বটে তুমি, আজকালকার মেয়েরা কি না করছে। আর সেখানে তুমি পাড়ার মুদির দোকান ছাড়া কোথাও যদি যেতে পারো, মাঝে মাঝে বাজারটাও তো করে নিয়ে আসতে পারো। সত্যি দিন দিন তুমি অপদার্থ হয়ে যাচ্ছ মধু। রমেনের ভর্ৎসনা শুনে প্রতিবারই কুঁকড়ে যায় মধু। সত্যি বোধহয় ও বড্ড বেশি অপদার্থ, নইলে কেন এত বেশি আত্মবিশ্বাসের অভাব ওর? কেন সত্যি পারে না ও রমেনকে ছাড়া এক পা চলতে? আসলে ওর বোধহয় সত্যি কোনো যোগ্যতাই নেই, যেমন দেখতে খারাপ তেমনই নির্গুণ। ওই জন্যই রমেন তো প্রায়ই বলে, উফ, সত্যি কি কুক্ষণেই যে তোমাকে বিয়ে করেছিলাম। আমার মাই ঠিক বলতো, না আছে রূপ আর না আছে কোনো গুণ তোমার। আর তাছাড়া শুধু কি রমেন, ওর নিজের 2 ছেলে রাহুল আর রজত তো বলে, মা তুমি ভীষণ ব্যাকডেটেড গো, তোমায় নিয়ে কোনো বন্ধুর বাড়িতেও যাওয়া যায় না, আর বন্ধুদের তোমার সামনে নিয়েও আসা যায় না। সারাক্ষণ রান্নাঘরে হাতা খুন্তি নিয়ে কি করো বলো তো? এমন কাজের মাসিদের মতো সেজে থাকো কেন? একটু সুন্দর করে পরিপাটি হয়ে থাকতে পারো না?
মধুরিমা ছেলেদের বলতে ইচ্ছে করে, কার জন্য আমি সাজবো বলতো? কে দেখবে আমায়? তোদের আর তোদের বাবার চোখে তো আমি পৃথিবীর সব থেকে বেশি কুশ্রী নারী। আর রইল বাকি হাতাখুন্তির কথা। সারাদিন তোদের কথা ভেবেই আমি নিজেকে উজাড় করে দিই। তোরা কিসে ভালো থাকবি সেটাই ভাবতে থাকি, আর সেই মতোই কাজ করি। তাই নিজের জন্য এক মুহূর্তও কিছু ভাবার সময় পাই না। কিন্তু বলতে ইচ্ছা করলেই তো আর সব কথা বলা যায় না। তাই মধুরিমারও আর এসব কোনোদিন বলা হয়নি ছেলেদের। বদলে বুক ঠেলে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে প্রতিবার। আসলে মোট কথা হলো, নিজের আত্মবিশ্বাসের সবটুকু কালক্রমে হারিয়ে ফেলেছে মধু। এখনও বেঁচে থাকে সংসারের জাতকল পিষে চলা একটা ক্লিবের মতো। কাজেই এহেন মানুষের কাছে যে বাইরের জগতে বেরিয়ে সকলের মুখোমুখি হতে পারার মতো হিম্মত থাকবে না, সেটাই বোধহয় স্বাভাবিক। তাই পুনর্মিলনের সাক্ষাৎ পর্বকে বারবার নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছিল মধুরিমা। একা একা বাইরে বেরিয়ে সকলের সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে, ভাবলেই ভয়ে বুক কেঁপে উঠত ওর। তাই কোনোবারই দেখা করার প্রস্তাবে ও রাজি হতো না। কিভাবে যাবে ও এই কুশ্রী চেহারা নিয়ে সকলের সামনে? কি বলবে সকলকে? রান্নাঘর সামলানো ছাড়া আর তো এত বছরে ও কিছুই করে উঠতে পারেনি। এই কথাটা কি বুক ঠুকে সকলের সামনে দাঁড়িয়ে বলা যায়? মধুরিমার ব্যবহারে আস্তে আস্তে ক্ষুব্ধ হচ্ছিল ওর বন্ধুরা। ও যে প্রতিবার ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে যায় সেটা ওরাও বুঝতে পারছিল। ওর বন্ধুদের দৃঢ় ধারণা হয়েছিল মধুরিমা জেনে বুঝেই এড়িয়ে যাচ্ছে ওদের। তাই ওরাও আস্তে আস্তে সরতে শুরু করেছিল মধুর থেকে। এত বছর পরে বন্ধুদের ফিরে পেয়েও আবার তাদের হারিয়ে যেতে দেখে বুকটা মুচড়ে উঠেছিল মধুরিমার। তাই শেষমেশ মনের সবটুকু জোর একত্র করে একরাশ সংশয় নিয়ে হলেও এবারের এই গেট টুগেদারে চলেই এসেছে মধুরিমা। এবারের সাক্ষাৎ পর্বটা যদিও বেশ খানিকটাই আলাদা। বিজয়া সম্মিলনী উপলক্ষে ছোট মতো একটা হল ভাড়া করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে পুনর্মিলনের সকলে। মধুরিমা এই মুহূর্তে সেই অনুষ্ঠানেই রয়েছে। আস্তে আস্তে মনের অস্বস্তি অল্প অল্প করে কাটছে ওর। বরঞ্চ বেশ ভালোই লাগছে পুরনো মুখগুলোর সান্নিধ্যে। মনে ভেসে আসছে টুকরো টুকরো অনেক পুরনো স্মৃতি। এইবার শুরু হতে চলেছে আমাদের অনুষ্ঠান। নিভাই আজকে সঞ্চালনার দায়িত্বে। মাইক হাতে নিয়ে অনুষ্ঠান শুরু করছে ও। মধুরিমাও নড়ে চড়ে বসলো এবার। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, কিন্তু আজকের সূচনা পর্ব একটু অন্যরকম। এইবার কোনো উদ্বোধনী সঙ্গীত থাকছে না, বদলে থাকছে উদ্বোধনী আবৃত্তি, যেটা আমাদের শোনাবেন আমাদের সেই পুরনো বন্ধু, যার জাদুর কণ্ঠে আবৃত্তি আমাদের কলেজ জীবনের স্মৃতির অন্যতম অঙ্গ ছিল। মঞ্চে ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আমাদেরই পুরনো বন্ধু মধুকে। চলে আয় মধু। চমকে উঠেছে মধুরিমা। এটা কি করে বসলো নিভা? ও তো বারবার বলেছিল এখন আর আবৃত্তি টাবৃত্তি কিচ্ছু পারে না ও। এই মধু, কি হলো? যা। পাশ থেকে আলতো করে ধাক্কা দিল বুলবুলি। যা না রে মধু, কতদিন তোর গলায় আবৃত্তি শুনি না। পিছন থেকে খোঁচা মারল বর্ণালী। ছলছল চোখে মঞ্চের দিকে এগিয়ে গেল এবার মধুরিমা। নিভা এগিয়ে দিল মাইক। ওপাশে জেগে রয়েছে ওকে কেন্দ্র করেই ওর পুরনো বন্ধুদের উৎসুক চোখ। দীর্ঘ 32 বছর পর আবার আবৃত্তি করছে মধুরিমা। ওর গলায় প্রাণ পাচ্ছে ওর অন্যতম প্রিয় কবির কবিতা কেউ কথা রাখে না। প্রাণ ঢেলে আবৃত্তি করল মধুরিমা। ওর বলা শেষ হতেই উচ্ছ্বাসিত তালিতে মুখরিত হয়ে উঠল ছোট্ট হলঘরটা। সেদিনকার অনুষ্ঠানের পর আজ আবার একটু সেজেছে মধুরিমা। আয়নার সামনে দাঁড়িয়ে মলিন আমিকে না দেখে এরকম পরিপাটি আমিটাকে দেখে নিজেরই মন ভালো হয়ে যাচ্ছে যেন। সেদিন নিভা একটা কথা বেশ সুন্দর বলেছে, কেউ না দেখলেও নিজের দেখার জন্য সাজবি, পরিপাটি থাকবি নিজের ভালো লাগার জন্য, নিজের আত্মবিশ্বাসের জন্য। মধুরিমাও যেন সেদিনের পর থেকে আবার একটু একটু করে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আবার জীবনটা যেন ধূসর থেকে রঙিন হচ্ছে একটু একটু করে। ও ঠিক করেছে আবার আবৃত্তির চর্চাটা শুরু করবে ও। ছোট ছোট ভিডিও তুলে সেগুলো পোস্ট করবে ফেসবুকে। অবশ্য এই বুদ্ধিটা বন্ধুদেরই। আজ থেকে শুরু করতে চলেছে ও এই নতুন জার্নিটা। মা, আজ স্যার আগে পড়তে যেতে বলেছেন, আমি 5 মিনিটের মধ্যে খেতে বসবো, খাবার রেডি করো।
আচমকা দরজায় ধাক্কা দিল ওর ছোট ছেলে রাহুল। একটু কেঁপে উঠল মধুরিমা। বাইরে বেরোতে গিয়েও বেরোলো না। গলা তুলে বলল, খাবার সব রেডি আছে রাহুল, টেবিলে রাখাই আছে, তুই খেয়ে নে, আমি এখন ব্যস্ত আছি। ব্যস্ত? তোমার আবার কিসের ব্যস্ততা? ছেলের গলায় শ্লেষ পড়তে পারল মধু। গম্ভীর গলায় বলল, সেটা তোমার না জানলেও চলবে। থমকে গেল রাহুল। মায়ের থেকে এমন উত্তর তো কোনোদিন পায়নি, তাই চমকেও গেল, কিন্তু কথা বাড়ালো না আর। আবার কবিতায় মন গাঁথল মধুরিমা। বইয়ের পাতা উল্টাচ্ছে, কোন কবিতাটা আজ বলা যায়। আবার ছন্দপতন। মোবাইল বাজছে, স্ক্রিনে রমেনের নম্বর। ফোন ধরল মধু, ভারী স্বরে বলল, আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত আছি, পরে ফোন করছি। এই পরে ফোন কি করবে? কাজের কথা বলতেই ফোন করেছি। শোনো, তুমি যখন অফিসের আর্জেন্ট মিটিংয়ে থাকো তখন আমি কাজের কথা বলতে চাইলেও কি শুনতে পারো? পারো না তো? তেমনই আমিও এখন কাজের কথা শুনতে পারবো না মানে? বিস্ময় ঝরে পড়ছে রমেনের গলা থেকে। কথা বাড়ালো না মধুরিমা, কেটে দিল ফোনটা। আবার উল্টাচ্ছে বইয়ের পাতা। আচমকায় চোখ গেল আয়নায়। নিজেকেই নিজের কেমন যেন অচেনা লাগলো প্রতিবিম্ব দেখে। আজ আর নিজেকে পরজীবী ব্যক্তিত্বহীন ক্লিব লাগছে না ওর। নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার যে একটু একটু করে ফিরে আসছে ওর কাছে। তাই তো আবার নিজের জন্যই আজ বাঁচতে ইচ্ছে করছে মধুরিমার। 55 বছর বয়সে পৌঁছেও আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে ইচ্ছে করছে ওর। ইচ্ছে করছে একদিন এমন আসুক যেদিন সবাই ইউটিউবে, ফেসবুকে, নানা অনুষ্ঠানে শুনবে ওর কবিতা। না, এমনটা সত্যি হবে কিনা জানা নেই, কিন্তু স্বপ্ন তো দেখাই যায়। স্বপ্নই তো বাঁচিয়ে রাখে মানুষকে। আর স্বপ্ন দেখার জন্য তো কোনো নির্দিষ্ট বয়স লাগে না। দু চোখে স্বপ্ন সাজানো আত্মবিশ্বাস দীপ্ত মধুরিমা আজ পেরেছে পুরনো নুয়ে পড়া মধুরিমাকে একটু হলেও মুছে ফেলতে। নিজের বাড়ির মানুষগুলোকে আজও বুঝিয়ে দিতে পেরেছে যে ও ফেলনা নয়। সংসারের হাতাখুন্তি আর তেল নুনের হিসাবের বাইরেও ওর একটা জীবন আছে। আরও 2-4টে কবিতা দেখে মধুরিমা বেছে ফেলল আজকের কবিতা পাঠের কবিতাটা। প্রাণ খুলে উদাত্ত কণ্ঠে ও আবৃত্তি শুরু করলো মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে। আমি সেই মেয়ে। বাসে ট্রেনের রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি। তন্ময় হয়ে আবৃত্তি করে চলেছে মধুরিমা। জীবনের প্রথম ইনিংসটা তো শুধু আর বাকি সকলের কথা ভাববার জন্যই বেঁচে ছিল ও। কিন্তু আর নয়, জীবনের দ্বিতীয় ইনিংসে সকলের পাশাপাশি ও নিজের কথাও ভাববে, নিজের জন্যও বাঁচবে। জীবন তো একটাই। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।